জয়সলমীর থেকে আপনাদের আরও একটা সকালে গুড মর্নিং। তো আজকে 11ই জানুয়ারি আর আমরা এখনও রয়েছি জয়সলমীরের হোটেলে। কিছুক্ষণের মধ্যেই চেক আউট করে বেরিয়ে যাব আর যাব হচ্ছে আজকে যোধপুর। যোধপুর যাওয়ার পথে আমরা মেহেরনগড় ফোর্ট ঘুরে তারপরে যোধপুরের হোটেলে ইন করব। তো যেতে যেতে সন্ধে হয়ে যাবে। এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব যোধপুরের উদ্দেশ্যে। সকাল 8টায় আমাদের গাড়ি ছেড়েছে আর এখন হচ্ছে দুপুর 1টা। এখন লাঞ্চের জন্য এক জায়গায় ব্রেক নেওয়া হয়েছে। আমাদের হোটেলে পৌঁছাতে বিকেল হয়ে যাবে, কারণ আমরা মেহেরনগড় ফোর্ট, উমেদ ভবন এগুলো ঘুরে তারপরে যাব যোধপুরের হোটেলে। তো বিকেল হয়ে যাবে। এখন হাইওয়ের ধারে একটা জায়গায় মানে খাবার জন্য একটা হোটেলে দাঁড় করিয়েছে, এখানে লাঞ্চ হবে, তারপরে আমরা আবার এগিয়ে যাবো। শ্রী বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমাদের লাঞ্চ হচ্ছে। সবাই লাঞ্চ করতে বসে গেছে, কেউ কেউ আড্ডা মারছে। এখন সময় 2:30 আর আমরা চলে এসেছি উমেদ ভবনের সামনে। উমেদ ভবনে এন্ট্রি করলাম। উমেদ ভবন প্যালেস এন্ট্রির জন্য লাগে হচ্ছে 60 রুপিস ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য 200 রুপিস ফরেনারদের জন্য। আর এটা 9টা থেকে বিকেল 5টা অবধি, সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। যোধপুরে অবস্থিত উমেদ ভবন প্রাসাদ বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত আবাসস্থলগুলির মধ্যে একটি। প্রাসাদের একটি অংশ তাজ হোটেল দ্বারা পরিচালিত হয়। বর্তমান মালিক গজ সিংয়ের দাদা মহারাজা উমেদ সিংয়ের নামে এটি নামকরণ করা হয়েছে। প্রাসাদে 347টি কক্ষ রয়েছে এবং এটি প্রাক্তন যোধপুর রাজপরিবারের প্রধান বাসস্থান। প্রাসাদের একটি অংশে একটি মিউজিয়াম রয়েছে। উনিশশো সালের 18ই নভেম্বর মহারাজা উমেদ সিং ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 1943 সালে এর কাজ সম্পন্ন হয়। উমেদ ভবন প্যালেস নির্মাণের ইতিহাস একজন সাধুর অভিশাপের সাথে যুক্ত, যিনি বলেছিলেন যে রাঠোর রাজবংশের সুশাসনের পরে খরার সময়কাল আসবে। সুতরাং প্রতাপ সিংহের প্রায় 50 বছরের রাজত্বের অবসানের পর যোধপুর 1920 দশকে টানা 3 বছর ধরে তীব্র খরা এবং দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল। এই কষ্টের মুখোমুখি এলাকার কৃষকরা তৎকালীন মহারাজা উমেদ সিংহের সাহায্য চেয়েছিলেন। মহারাজা উমেদ সিং যোধপুরের মারওয়াড়ের 37তম রাঠোর শাসক ছিলেন। যাতে তারা কঠোর পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে, মহারাজা কৃষকদের সাহায্য করার জন্য একটা বিলাসবহুল প্রাসাদ নির্মাণের সিদ্ধান্ত নেন। তিনি হেনরি ভন ল্যানচেস্টারকে প্রাসাদের পরিকল্পনা প্রস্তুত করার জন্য স্থপতি হিসেবে নিযুক্ত করেন। ল্যানচেস্টার ছিলেন এডউইন লুটিয়েন্সের সমসাময়িক, যিনি নতুন দিল্লির সরকারি কমপ্লেক্স ভবন পরিকল্পনা করেছিলেন। ল্যানচেস্টার গম্বুজ এবং স্তম্ভের থিম গ্রহণ করে নতুন দিল্লির ভবন কমপ্লেক্সের আদলে উমেদ প্রাসাদ তৈরি করা হয়েছিল। প্রাসাদটি পশ্চিমী প্রযুক্তি এবং ভারতীয় স্থাপত্যের বৈশিষ্ট্যের মিশ্রণে নকশা করা হয়েছিল।
প্রাসাদটি অত্যন্ত ধীর গতিতে নির্মিত হয়েছিল, কারণ এর প্রাথমিক লক্ষ্য ছিল এলাকার দুর্ভিক্ষপীড়িত কৃষকদের কর্মসংস্থান প্রদান করা। ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1929 সালে। এর নির্মাণ কাজে প্রায় 2000 থেকে 3000 লোক নিযুক্ত ছিল। 1943 সালে এই প্রাসাদ নির্মাণ সম্পন্ন হওয়ার পরে মহারাজা কর্তৃক প্রাসাদটি দখল করা হয়েছিল। এটি প্রায় ভারতের স্বাধীনতার সমসাময়িক সময়। এটি অত্যন্ত ব্যয়বহুল প্রকল্প থাকায় অনেক সমালোচনাও সৃষ্টি হয়েছিল, কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল যোধপুরের নাগরিকদের দুর্ভিক্ষ পরিস্থিতির মোকাবিলা। প্রাসাদটি নির্মাণের আনুমানিক ব্যয় ছিল 11 মিলিয়ন টাকা। 1943 সালে যখন এটি খোলা হয়েছিল তখন এটি বিশ্বের রাজকীয় আবাসগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়েছিল। প্রাসাদের জন্য নির্বাচিত স্থানটি ছিল যোধপুরের বাইরের সীমানায় চিত্তর পাহাড় নামে পরিচিত একটি পাহাড়ে, যেখানে কাছাকাছি কোনো জল সরবরাহ ছিল না এবং পাহাড়ের ঢাল পাথুরে হওয়ায় খুব কমই গাছপালা জন্মেছিল। বালির পাথরের খনিগুলো বেশ দূরে থাকায় প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী কাছাকাছি ছিল না। যেহেতু মহারাজা তার এই প্রকল্পটি সফল করার জন্য দূরদর্শিতা অর্জন করেছিলেন, তাই তিনি নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য খনিতে একটি রেল লাইন তৈরি করেছিলেন। মাটি স্থানান্তরের জন্য গাধাদের নিয়োগ করেছিলেন। রেলপথে পরিবহন করা বেলে পাথরটি সাইটে ইন্টারস্কেলিং জয়েন্ট সহ বড় ব্লকে সাজানো হয়েছিল, যাতে মর্টার ব্যবহার না করে স্থাপন করা যায়। যখন প্রাসাদটি সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছিল তখন 347টি কক্ষ, বেশ কয়েকটা উঠোন এবং একটি বৃহৎ ব্যাংকোয়েট হল ছিল, যেখানে 300 জন লোক থাকতে পারত। স্থাপত্যশৈলীটি তৎকালীন প্রচলিত বিউক্স আর্ট শৈলীর প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়, যা ইন্দো ডেকো শৈলী নামেও পরিচিত। তবে রাজপরিবারের মর্মান্তিক ঘটনার পর বহু বছর ধরে প্রাসাদটি পুরোপুরি বন্ধ ছিল। মাত্র 4 বছর এই স্থানে থাকা উমেদ সিং 1947 সালে মারা যান। তার উত্তরসূরি হনবন্ত সিংও অল্প বয়সে মারা যান। তিনি 1952 সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং এই জয়ের পর যখন বাড়ি ফিরছিলেন তখন তার প্লেন ক্র্যাশ হয় এবং তিনি মারা যান। তার পিতার স্থলাভিষিক্ত দ্বিতীয় গজ সিং 1971 সালে প্রাসাদের একটা অংশকে হোটেলে রূপান্তর করার সিদ্ধান্ত নেন। এই সাইডটা হোটেলের পার্ট, এদিকটায় বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। উমেদ ভবন যাওয়ার জন্য এখানে সব গাড়িগুলো পার্কিং করেছে, এইদিকে উমেদ ভবন, আর এই দিক থেকে গোটা যোধপুর সিটির ভিউটা। উমেদ ভবন দেখে এবারে আমাদের গন্তব্য হলো মেহেরনগড় ফোর্ট।
আমাদের আজকের লাস্ট গন্তব্য হচ্ছে মেহেরনগড় ফোর্ট। মেহেরনগড় ফোর্টে অনেকটাই সময় লাগবে, 2.5 ঘন্টা টাইম দিয়েছে। এখন সময় হচ্ছে 3:30, তো 6টা অবধি আমাদের এখানে টাইম। এখন চলে এসেছি মেহেরনগড় ফোর্টে, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা, আর সিনিয়র সিটিজেনদের জন্য 100 টাকা, আর লিফটের জন্য লাগছে পার হেড 50 টাকা। গাইড নেওয়া হচ্ছে, গাইডের জন্য 15 জনের জন্য পড়ে হচ্ছে 600 টাকা। আমরা লিফটে করে এখন 12 তলায় চলে এলাম। টোটাল যে নিচ থেকে 11 তলা অবধি এগুলো কিছুই নেই, এখানে সব পাথর দেওয়া রয়েছে, অনেকে ট্রেক করেও আসে, কিন্তু আমরা লিফটে এলাম যেহেতু সাথে অনেক বয়স্ক আছে। তো একদম ওপরে 12 তলার ছাদে চলে এসেছি এখন। আর ছাদ থেকে এই দৃশ্য। গোটা যোধপুর সিটিটা দেখা যাচ্ছে। महर का मतलब संस्कृत में होता है सूर्य, और यहाँ के जो राजा हैं वो सूर्यवंशी राजा हैं, इसलिए उन्होंने जब अपना पहला किला बनाया 1459 में, 12 मई 1459 में राव जोधा जी ने इस किले का निर्माण कराया, और फिर इसका नाम रखा मेहरानगढ़, क्योंकि वो सूर्यवंशी राजा थे। इसको सन सिटी भी बोलते हैं और ब्लू सिटी भी बोलते हैं। सन सिटी इसलिए बोलते हैं यहाँ के राजा राजवंश सूर्य राजवंश के हैं, और साइंटिफिकली इट इज़ प्रूवन कि भाई जब सूर्योदय होता है तो दूसरी कंपैरेटिवली जो वेस्टर्न राजस्थान की जो सिटीज़ हैं दूसरी, उसके कंपैरिजन में यहाँ पे सूर्य थोड़ा जल्दी उदय होता है और थोड़ा लेट अस्त होता है, इसलिए सन सिटी बोलते हैं। 410 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মেহেরনগড় ফোর্ট। যোধপুরের ঠিক মাঝখানে অবস্থিত এই প্রাচীন দুর্গটি রাঠোর রাজপুত রাজারাও যোধার আমলে নির্মিত হয়েছিল। যোধপুরকে তার নতুন রাজধানী করার পর তিনি 1459 সালে নির্মাণ কাজ শুরু করেন। দেশের অন্যতম বৃহত্তম দুর্গ এটি। দুর্গটি নির্মাণের সাথে বেশ কয়েকটি অভিশাপের গল্প সংযুক্ত রয়েছে। একটি উঁচু পাহাড়ের উপর নির্মিত মেহেরনগড় ফোর্ট নির্মাণ একটি বিস্ময়কর কৃতিত্ব। জানা যায় নীল শহরের মানুষদের রক্ষা করার জন্য এই দুর্গ নির্মাণ করা হয়েছিল। দুর্গের আকর্ষণীয় নিদর্শন হল অসাধারণ বিস্তৃতি উঠোন এবং প্রাসাদের চমৎকার যোগাযোগের মাধ্যম। সেই সঙ্গে রয়েছে মহারাজাদের সম্পর্কিত শিল্পকর্মের একটি চমৎকার সংগ্রহ। দুর্গের প্রবেশদ্বারে 7টি দরজা আছে। এগুলিকে বলা হয় বিজয় গেট, ফতেহ গেট,
গোপাল গেট, ভৈরব গেট, দেবকামরা গেট, মাটি গেট এবং সর্বশেষে লোহা গেট। এই গেটগুলি বিভিন্ন সময় নির্মিত হয়েছিল এবং একটি অত্যন্ত নির্দিষ্ট উদ্দেশ্যে কাজ করে। একটিতে এখনও কামানের আঘাতের চিহ্ন আছে। জানা যায় এগুলির মধ্যে একটিতে স্পাইক আছে যা হাতি এবং পশুর আক্রমণ থেকে রক্ষা করতে পারে। মেহেরনগড় মিউজিয়ামে 6টি বিভিন্ন গ্যালারি রয়েছে: হাতির হাদাহ, পালানকুইন, দৌলতখানা, অস্ত্রাগার, পেন্টিং এবং পাগড়ি গ্যালারি।
इसको देख लीजिए, ये महाराजा तखत सिंह जी का बेडरूम है, तखत विलास, जो 1843 से लेके 1873 तक इस बेडरूम में महाराजा तखत सिंह जी रहे थे। इस बेडरूम की ये खासियत है कि पूरा बेडरूम की जो दीवारें हैं सब फ्रेस्को। जादूपुर के এখন সময় সন্ধ্যে 7টা আর আমরা আমাদের হোটেল মারওয়ার রেগেন্সি হোটেল, মানে যোধপুরে আমাদের হোটেল মারওয়ার রেগেন্সি হোটেলে আমরা পৌঁছালাম। তো হোটেলটা খুব সুন্দর, বাইরে থেকেও ভেতর থেকেও, মানে এভরিথিং সুন্দর। তো সামনেটা আগে দেখিয়ে নেওয়া যাক। এই হচ্ছে হোটেলের এন্ট্রি, এরকম একটা করিডোর মতো আছে, পাশে রাস্তা, করিডোর দিয়ে ঢুকে এই হলো হোটেলের রিসেপশন। আর এই যে লিফট রয়েছে, লিফট ফ্যাসিলিটি রয়েছে। রুম হচ্ছে 214। এই বেড, ডাবল বেড, তবে 3 জন শোয়া যায়। আয়না, ফ্যান, এলইডি রয়েছে, বাট সব কিছু খোলা, সেট টপ বক্স টক্স, আর লাগবেও না, কোনো দরকার নেই। আয়না, এসি, এসি রয়েছে কিন্তু এসি এখন শীতকাল যেহেতু বন্ধ। এদিকে চেয়ার টেবিল রয়েছে। এবার বাথরুমটা দেখিয়ে নিই। কোমোড, হ্যান্ড শাওয়ার, উপরে টাওয়াল দিয়েছে, শাওয়ার, কল,
এখানে সাবান শ্যাম্পু সব রেখে দিয়েছি, আয়না, খুব সুন্দর। আর এদিকে ব্যালকনি আছে, তবে ব্যালকনিটা কাল সকালে দেখাবো এখান থেকে ভিউ। এখন আমি চলে এসেছি আমাদের হোটেলের একদম ছাদে, মানে 5 তলার ওপরে। আর ওপর থেকে যা দারুণ ভিউটা লাগছে, এখন রাতের ভিউ। এই হচ্ছে ছাদ থেকে ভিউ, সকালবেলা আরেকবার দেখাবো।